আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে দেখো স্ক্রিনে যে লেকচার আউটলাইনটা দেয়া আছে, আমরা চ্যাপ্টার 2 ডিভাইড এন্ড কনকোয়ার আরম্ভ করেছিলাম। আমরা সেই ডিভাইড এন্ড কনকোয়ারের ডেফিনেশন, কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন দেখেছি। আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমের লিমিটেশনস বা প্রিরিকুইজিট নিয়ে কথা বলেছি। রিকার্সিভ এবং ইটারেটিভ বাইনারি সার্চ খুব ইম্পর্টেন্ট, আমরা সেটা দেখেছি। অ্যালগরিদম ম্যাক্সিমাম, মিনিমাম এবং স্ট্রেট ফরওয়ার্ড ম্যাক্সমিন ক্যালকুলেশন দেখেছি। মার্জ সর্ট দেখেছি। ওয়ার্ডস ক্লেভার মেথডে কুইক সর্ট আলোচনা করেছি। কুইক সর্ট অ্যানালাইসিসে রিকারশন ফর ট্রি ফর ওর্স্ট কেস, বেস্ট কেস দেখিয়েছি। আমরা আজকে যা দেখব তা হচ্ছে এভারেজ কেস কমপ্লেক্সিটি অফ কুইক সর্ট অ্যালগরিদম। ঠিক আছে, আমরা ডিভাইড এন্ড কনকোয়ারের প্রপার্টিজ দেখেছি, ডেফিনিশন দেখেছি, আমরা অ্যাডভান্টেজ দেখেছি, ডিসঅ্যাডভান্টেজ, কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন, অ্যাপ্লিকেশনস, রিকার্সিভ বাইনারি সার্চ, ইটারেটিভ বাইনারি সার্চ, ম্যাক্স মিন, আমরা এই অংশগুলো দেখেছি। আমরা আজকে এখন দেখব কুইক সর্টের। এখানে মার্জ সর্ট দেখা হয়েছে, কুইক সর্ট। আচ্ছা, কুইক সর্টের এখানে আমরা একটা কথা খেয়াল করবে যে অ্যালগরিদমটা এখানে দেখিয়েছি, সেই অ্যালগরিদমটা অনুযায়ী কিন্তু এক্সাম্পলটা অনুযায়ী আমরা অ্যালগরিদমটা দেখেছি এবং সেই এক্সাম্পলটা তোমরা অলরেডি যেটা ডাটা স্ট্রাকচারে করে এসছো সেভাবেই এই অ্যালগরিদমটা এক্সাম্পলটা করা, যে লেফট থেকে রাইটে যাচ্ছি, রাইট থেকে লেফটে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত বড় না পাচ্ছি চেঞ্জ করছি না, আবার ছোট না পাচ্ছি চেঞ্জ করছি না। এভাবে যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তার ফাইনাল পজিশন গেইন করবে। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টটা ছিল, যেমন এখানে পিভট এলিমেন্ট 65 ধরা হয়েছিল, আমরা যখন রাইট থেকে লেফটে আসছি তখন দেখছি যে এর থেকে ছোট আছে কিনা, আবার লেফট থেকে যখন রাইটে যাচ্ছি তখন দেখছি এর থেকে বড় আছে কিনা। এভাবে কিন্তু আমরা এক্সাম্পলটা করেছি এবং সেখান থেকেই আমরা অ্যালগরিদমটা দেখেছি। কুইকসর্ট অ্যালগরিদমের ওর্স্ট কেস রানিং টাইম ছিল বিগ ও অফ এন স্কয়ার, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আমাদের বেস্ট কেস এবং এভারেজ কেস হচ্ছে n log n। ঠিক আছে, আমরা আজকে এখন যেটা দেখব সেটা হচ্ছে এভারেজ কেস অ্যানালাইসিস অফ কুইকসর্ট অ্যালগরিদম। এভারেজ কেস অ্যানালাইসিস অফ কুইকসর্ট অ্যালগরিদমটা দেখার আগে আমি একটু বলে নিলাম যেটা, যে আমাদের কি করতে হবে কুইকসর্টে, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে, সেটা আমরা সাধারণত ধরে থাকি যে প্রথম এলিমেন্টটাকেই, অথবা তুমি সেকেন্ড এলিমেন্টও ধরতে পারো, থার্ড এলিমেন্টও ধরতে পারো, এটা ডিপেন্ড করছে তোমার উপর যে তুমি কোন এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট হিসাবে চিন্তা করবে। তুমি যে এলিমেন্টটাকে, যদি ফার্স্ট এলিমেন্টকে পিভট এলিমেন্ট হিসেবে চিন্তা করো, তাহলে রেস্ট অফ দ্য এলিমেন্টস এর মধ্যে তোমার কম্পেয়ার করে ফার্স্ট এলিমেন্টকে তার ফাইনাল পজিশনটা দিতে হবে, এবং ফার্স্ট এলিমেন্ট যখন তার ফাইনাল পজিশন বা পিভট এলিমেন্ট তার ফাইনাল পজিশন পাবে, তার মাধ্যমে তুমি দুটো সাবলিস্ট পাবে। তাদেরকে আবার সেভাবেই একই পিভট এলিমেন্ট চিন্তা করে আবার সাবলিস্ট তৈরি করে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। আমরা যদি এভারেজ কেস অ্যানালাইসিসের কথা বলি তাহলে সেটা হচ্ছে বিগ ও অফ n log n। এখানে যে কথাটা লেখা আছে, এখানে বেশ বড় কিছু ইকুয়েশন দেয়া আছে। প্রথমে মনে হতে পারে যে খুব কঠিন, আসলে খুবই সহজ জিনিস, একটু বুঝতে পারলেই হলো। এটা প্রায় সময় পরীক্ষায় বেশ 6 থেকে 8 মার্কসের একটা কোশ্চেনে আসে, যে ডিসকাস বা ডেসক্রাইব দ্য এভারেজ কেস অ্যানালাইসিস অফ কুইকসর্ট অ্যালগরিদম অর শো দ্যাট দ্য এভারেজ কেস অ্যানালাইসিস এভারেজ কেস comparison of quicksort algorithm is big O of n log n। বেশ বড় একটা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসে এটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেই কিভাবে প্রবলেমটা সলভ করব সেটা একটু দেখি আজকে। প্রথম কথা হচ্ছে, সাপোজ পিভট এলিমেন্ট,
আমি কিন্তু প্রথমেই বলেছি পিভট এলিমেন্ট বলতে বলাচ্ছি আমরা কোন এলিমেন্টটাকে, যে এলিমেন্টটা আমার টোটাল লিস্টটাকে দুই ভাগে ভাগ করবে। আমি সেই পিভট এলিমেন্ট কোনটা হতে পারে, ফার্স্ট এলিমেন্টটাকে পিভট হতে পারে, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ডিপেন্ড করবে তোমার উপর তুমি কোনটাকে কনসিডার করছো। তুমি যদি প্রথম এলিমেন্টটাকে চিন্তা করো যে পিভট এলিমেন্ট, তাহলে সেই যদি n সংখ্যক ডাটা থাকে তাহলে তোমার লেফটে, অর্থাৎ প্রথম এলিমেন্টটা যদি পিভট এলিমেন্ট হয়, তোমার লেফট অফ পিভটে থাকবে 0 সংখ্যক ডাটা, রাইট অফ পিভটে থাকবে n-1 সংখ্যক ডাটা। কেন? কারণ টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে n, তাহলে লেফটে হচ্ছে 0, মাঝখানে থাকছে একটা ডাটা, সাথে n-1, তাহলে 1 + n-1 মিলে টোটাল n সংখ্যক ডাটা আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার কথাটা? এটা আবার একটু দেখো, আমি একটু এক্সাম্পল দিয়ে আবার একটু দেখাই যে সাপোজ আমার যদি পিভট এলিমেন্ট যদি ফাইনাল পজিশন 1 হয়, তাহলে তার লেফটে কিন্তু কোনো ডাটা নেই, আমরা ধরছি 0। তাহলে রাইটে কতগুলো ডাটা আছে? সাপোজ এখানে আমার 9টা ডাটা যদি থাকে, তাহলে রাইটে আছে আমার 3, 6, 7, 8টা। কেন 8টা? কারণ আমি তো একটা এলিমেন্টকে পিভট ধরেছি, তাহলে এখানে আমার 9-1 = 8, দ্যাট মিনস n-1 = 8। আবার আমি যদি মনে করি যে সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে পিভট, তাহলে লেফটে থাকবে একটা, রাইটে থাকবে n-2, কারণ এখানে একটা চলে যাচ্ছে, মাঝখানে নিজে পিভট এলিমেন্ট, তার মানে দুটো বাদ যাবে টোটাল n- থেকে। আমি যদি 3টা ধরি, তাহলে লেফটে থাকবে দুটো এলিমেন্ট, রাইটে থাকবে n-3 সংখ্যক এলিমেন্ট। তাহলে এইভাবে আমরা যদি একটা চার্ট করি, সেই চার্টে দেখতে পাচ্ছি পজিশন অফ পিভট যদি 1 হয়, লেফটে থাকবে 0, রাইটে থাকবে নাম্বার অফ এলিমেন্ট n-1। যদি পজিশন অফ পিভট 2 হয়, লেফটে থাকবে একটি ডাটা, রাইটে থাকবে n-2। তো এইভাবে যদি টোটাল n সংখ্যক ডাটার জন্য আমার টাইম প্রয়োজন t of n, n সংখ্যক ডাটার জন্য যদি আমার t of n সংখ্যক টাইম প্রয়োজন হয়, তাহলে লেফটে যে ডাটা আছে 0, তার জন্য আমার টাইম লাগবে t of 0। রাইটে যে ডাটা আছে তার জন্য আমার টাইম লাগবে, কম্পারিজন টাইম লাগবে t of n-1। তাহলে এইভাবে আমরা প্রথমে পজিশন অফ পিভটটা চিন্তা করছি, তার সাথে সাথে আমি চিন্তা করছি যে পিভটটা যদি আমরা যেই পজিশন নিব, তার লেফটে কতগুলো ডাটা থাকবে, রাইটে কতগুলো ডাটা থাকবে, লেফটের জন্য কতটুকু টাইম কম্পারিজন করতে হবে এবং রাইটের জন্য কতগুলো কম্পারিজন করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এই যে লেফটের জন্য যে টাইম কম্পারিজন টাইমটা আছে, রাইটের কম্পারিজন টাইমটা আছে, একটু খেয়াল করে দেখো 0, 1, 2 এখানে ডট ডট দিয়ে n-1 পর্যন্ত যাচ্ছে, আবার এখানে n-1 থেকে 0 পর্যন্ত যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, তোমাদের সাথে ক্লাস নিতে গেলে আমি ইন্টারমিডিয়েট ক্লাস নেই, অন্যান্য অনার্সের ক্লাস নেই, কোনোটাতে ঝামেলা হয় না, তোমাদের সাথেই আমার ক্লাস নিতে গেলে ইন্টারনেটের সমস্যা হয়। আচ্ছা, খেয়াল করো, আমরা এখন যেটা দেখছি, যেটা বলছিলাম যে তাহলে কুইকসর্ট অ্যালগরিদমে পজিশন অফ পিভটটা যদি আমরা এভাবে চিন্তা করি, লেফটের জন্য থাকছে আমার 0 থেকে n-1, রাইটের জন্য থাকছে n-1 থেকে 0। ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে অংশটা আমরা একসাথে যদি লিখি যে লেফটের n-0 থেকে n-1, রাইটে 0 থেকে n-1, একসাথে যদি আমরা এভাবে সাজিয়ে লিখি তাহলে এটা আসছে। এখন কথা হচ্ছে তাহলে এভারেজ কেস কমপ্লেক্সিটি কত? এভারেজ কেস কমপ্লেক্সিটি হচ্ছে, এখানে দেখো একদম ক্লিয়ারলি লেখা আছে, আমরা কিন্তু এভারেজটা কি করি, ডিভাইড করি নাম্বার অফ আইটেম দিয়ে, n দিয়ে। ঠিক আছে? তাহলে t of n ইকুয়াল টু হচ্ছে আমাদের, যদি বলি যে t of n হচ্ছে আমার কম্পারিজন ফর ফার্স্ট কল, প্রথম যে কলটা আছে কুইকসর্টে, তার জন্য যে কম্পারিজন টাইমটা লাগবে, অর্থাৎ n সংখ্যক ডাটা যদি প্রয়োজন হয়, তাহলে আমরা n+1 সংখ্যক বার কম্পারিজন করতে হচ্ছে, এবং আমরা লেফটে একটা পিভট পাচ্ছি, রাইটে একটা সাবলিস্ট পাচ্ছি। তাহলে লেফটের জন্য একটা সাবলিস্ট, রাইটের জন্য একটা সাবলিস্ট, ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমার n। খেয়াল করো, কম্পারিজন ফর ফার্স্ট কল এবং লেফটে যে সাবলিস্ট আছে, রাইটে যে সাবলিস্ট আছে, সেটাকে ডিভাইড করছি n দিয়ে।
তাহলে প্রথম কম্পারিজনের জন্য আমার টাইম লাগছে কত n+1 এবং লেফটের জন্য আমার টাইম লাগছে t অফ 0 থেকে n-1, t অফ রাইটের জন্য আমার লাগছে 0 থেকে n-1। একসাথে এখানে লেখা আছে 2 t অফ 0 থেকে n-1 ডিভাইডেড বাই n। এখন লেফট আর রাইট এই দুটোকে আমরা যদি ক্রস কাপলড করি, মাল্টিপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে যে এই nটাকে যদি নিয়ে আসি তাহলে আমরা n অফ tn সাথে n ইন্টু n+1, n অফ tn n ইন্টু n+1 সাথে আমার এই 2 অফ 0 থাকছে। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এই ইকুয়েশনটা যদি আমি সাবস্টিটিউশন মেথডের রিকার্সিভ অনুযায়ী চিন্তা করি, তাহলে n এর পরিবর্তে যদি n-1 বসাই তাহলে কি হবে দেখো, n অফ tan এর পরিবর্তে হবে n-1 অফ t অফ n-1, অর্থাৎ যেখানে যেখানে আমার n আছে সেখানে আমি সব জায়গাতে n-1 বসিয়ে দিই। n-1 বসালে দেখা যাবে যে এই ইকুয়েশন থেকে আমি আরেকটা নতুন ইকুয়েশন পেয়ে যাচ্ছি এই ধরনের। এই দুটোকে যদি সাবট্রাক্ট করি তাহলে আমরা একটা কন্ডিশন পাচ্ছি t অফ 2n প্লাস 2t অফ n-1। এখন এটা তোমরা যে কাজটা করবে খাতায় হাতে কলমে করবে। এখানে দেখে মনে হতে পারে যে খুব কমপ্লেক্স, আসলে কিন্তু সহজ জিনিস। যেমন t0 t1 থেকে tn-1 আছে, 0 1 থেকে n-2 আছে, দ্যাট মিনস সব কাটাকাটি চলে যাচ্ছে, থাকবে শুধুমাত্র n-1, t অফ n-1। দেখো t অফ n-1 আছে এবং এখানে n অফ n+1 মাইনাস হচ্ছে n ইন্টু n-1, এই যে n অফ n+1 মাইনাস হচ্ছে n ইন্টু n-1। তোমরা এই দুটো সাবট্রাক্ট খাতা কলমে করবে, তাহলে দেখবে যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাদের মেইন কনসেপ্ট কাজ হচ্ছে আমরা t অফ n এর মান বের করব। তাহলে আমি যদি এখানে যে t অফ n পেলাম আমি সেটা যদি একপাশে রাখি, t অফ n পেলাম সেটাকে আমি একপাশে রাখলে আরেক পাশে আমার চলে আসলে t অফ n-1। তাহলে রিকারেন্স রিলেশন যেটা আমি পাচ্ছি সেই রিকারেন্স রিলেশনটাকে এখন আমি যদি এই যে t অফ n-1 আছে, এখানে n+1 আছে, আমি n+1 কে যদি ডিভাইড করি তাহলে পেয়ে যাচ্ছে রিকারেন্স রিলেশনটা হচ্ছে এই ধরনের। অর্থাৎ এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, আমি লেফট সাইড এবং রাইট সাইডে n+1 দিয়ে ডিভাইড করে দিয়েছি। ডিভাইড করলে কি পাচ্ছি, t অফ n বাই n+1 2 বাই n+1, এখানে থাকছে শুধুমাত্র t অফ n-1 বাই n। ঠিক আছে, এখানে এখন বলতে পারো যে কেন ডিভাইড করছি, কেন এক পাশে রাখছি, একটু পরেই সেটা ক্লিয়ার হয়ে যাবে। যে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা শুধুমাত্র t অফ n এর মান বের করব যতক্ষণ পর্যন্ত বেস কন্ডিশনটা সাপোর্ট না করছে। এখন এই যে ইকুয়েশনটা পেলাম আমি, সেই ইকুয়েশনটাকে আমরা যে সাবস্টিটিউশন মেথডটা করেছি সেইভাবে আমরা n এর পরিবর্তে n-1, n-2, n-3 এভাবে যদি বসাই এবং তাদেরকে যোগ করি, লাস্ট হচ্ছে t অফ 1, কারণ আমার t অফ 1 এর মান আমি জানি, t অফ 0 এর মান আমি জানি। যোগ করার পরে আমরা যেটা পাবো তা হচ্ছে 1/2 প্লাস 1/3, অর্থাৎ 2 থেকে আরম্ভ করে n+1, 1/k। ঠিক আছে, এবং এখানে যে সামেশন আছে সেই সামেশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন ফর্মে লিখি তাহলে পাচ্ছি dk বাই k, অর্থাৎ log of n+1 minus 2। এখন log of n যখন থাকছে n log n, n log 2, এর মধ্যে আমার হাইস্ট হচ্ছে n log n, তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি বিগ O অফ n log n। এটা আসলে খাতা কলমে করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কখনোই বুঝতে পারবে না। যেমন এখানে আমার এই জিনিসগুলো কিন্তু আমার প্রয়োজন নেই, এটুকু তুমি যদি না লেখো কোনো সমস্যা নেই। টু এখানে যদি তুমি ফর কে ভ্যারিং ফ্রম এটা তো লিখতে হবে। এই যে ইকুয়েশনগুলো আমরা যে সাবস্টিটিউশন মেথডটা ছিল সেটাকে কিন্তু আমরা বোথ সাইডকে অ্যাড করেছি, অর্থাৎ এখানে আমাদের ইকুয়েশনটা ছিল এই ধরনের, আমরা লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডকে অ্যাড করে আমরা টোটালি কমন টার্মগুলোকে বাদ দেওয়ার পরে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি এই ধরনের। এবং আমাদের যে ইন্টেনশন ছিল যে টি অফ n, n+1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে টি অফ n এর মান কত, টি অফ n এর মান আমি পাচ্ছি শুধু n এর রেসপেক্টে, কারণ এতক্ষণ পর্যন্ত আমাদের যে ইকুয়েশন ছিল সেখানে কিন্তু এই পাশেও টি ছিল এই পাশেও টি ছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু লেফট হ্যান্ড সাইডে টি রাখবো, বাকিটা আমরা কমন টার্মটা বাদ দিব এবং আমাদের যে লিস্ট নাম্বার অফ লিস্ট আছে সেই লিস্ট এলিমেন্টটা নিয়ে আসছি। তাহলে এখানে চলে আসলো এভারেজ কেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ O অফ n log n। আমি কিন্তু আবারও বলছি যে তোমাদের পরীক্ষায় কিন্তু এটা প্রায়ই আসে অল্টারনেটিভ, অর্থাৎ এই বছর না আসলে আগামী বছর আসবে, আগামী বছর না আসলে তারপরের বছর, অর্থাৎ প্রত্যেক অল্টারনেটিভ এটা আসেই।
সো এটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন একটা লিখে রাখো, যে একটা অ্যাসাইনমেন্ট লিখো। অ্যাসাইনমেন্ট হচ্ছে ডেসক্রাইব দ্য কুইক এভারেজ কেস কমপ্লেক্সিটি অফ কুইক সর্ট অ্যালগরিদম। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, এটা খাতায় লিখবে, খাতায় লিখে তৈরি করে রাখবে। যেহেতু আমাদের 30 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, ক্লাস শুরু হলে প্রথম ক্লাসেই আমি সেই অ্যাসাইনমেন্টটা কালেক্ট করব। লিখে রাখো খাতায়, এভারেজ কেস অ্যানালাইসিস অফ কুইক সর্ট অ্যালগরিদম। অর্থাৎ এখানে যেভাবে লেখা আছে, যেভাবে করা আছে অংশটা হুবহু বইতে করা আছে, সেখান থেকে দেখে খাতায় তুলবে, বোঝার চেষ্টা করবে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা পরে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কুইক সর্ট অ্যালগরিদম। এবং সবার শেষে আমরা যেটা দেখবো, আমরা এই অ্যালগরিদমটা আগেই দেখেছি, কুইক সর্ট অ্যালগরিদম পরীক্ষায় আসে সিলেকশন সর্ট। সিলেকশন সর্টে তেমন কিছু আসলে করার নেই। সিলেকশন সর্টে শুধুমাত্র আমরা একটা তোমরা ইয়েতে করেছো, ডাটা স্ট্রাকচারে করেছো, যে সিলেকশন সর্ট কিভাবে কাজ করে, সিলেকশন সর্টের অ্যালগরিদমটা শুধু দেখবে, ঠিক আছে? ডাটা স্ট্রাকচারে বই থেকে এক্সাম্পল দেখতে পারো, আর এখান থেকে শুধুমাত্র অ্যালগরিদমটা দেখলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এ কমপ্লিট। তাহলে আমরা চ্যাপ্টার 2তে কিন্তু একদমই খুব অল্প কিছু দেখেছি। সে অল্প কিছুর মধ্যে ছিল যা, তা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার এর অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমরা কি কি অ্যাপ্লিকেশনস দেখেছি? রিকার্স, বাইনারি সার্চ, ম্যাক্সিমাম মিনিমাম, মার্জ সর্ট, কুইক সর্ট। আমরা মেইনলি এগুলো পরীক্ষায় আসে আমরা এগুলোই দেখেছি এবং অ্যানালাইসিস করেছি কুইক সর্ট, মার্জ সর্ট প্রত্যেক, এবং বাইনারি সার্চ, ম্যাক্সিমি প্রত্যেকটারই আমরা কম্পারিজন টাইম অ্যানালাইসিস করেছি, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট যেটা আরম্ভ করব তা হচ্ছে চ্যাপ্টার 3। তার আগে আমাকে বলো যে সবাই কি রোল নাম্বারটা দিয়েছো? আচ্ছা, সবাই যদি রোল নাম্বার দিয়ে থাকো দ্যাটস ওকে, যদি না দিয়ে থাকো অবশ্যই রোল নাম্বারটা দিয়ে দিবে, রোল নাম্বারটা দিয়ে দিবে। আমরা নেক্সট যেটা আরম্ভ করব চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 আচ্ছা, চ্যাপ্টার 3 হচ্ছে গ্রিডি মেথড, ঠিক আছে? চ্যাপ্টার 3 সে একই কথা, ডিভাইড এন্ড কনকোয়ারে যেমন আমরা ডেফিনিশন দেখেছি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কন্ট্রোল, অ্যাবস্ট্রাকশন, অ্যাপ্লিকেশনস। গ্রিডি মেথডও আমরা তাই দেখব। প্রথমে ডেফিনিশন দেখব, তারপর আমরা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দেখব, কিছু অ্যাপ্লিকেশনস দেখব। এখন ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্লিকেশনস এর মধ্যে কি দেখেছি আমরা? কুইক সর্ট, মার্জ সর্ট, বাইনারি সার্চ, ম্যাক্সমিন। আমরা গ্রিডি মেথডের মধ্যে অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমরা দেখব ন্যাপস্যাক প্রবলেম, প্রিমস অ্যালগরিদম, ক্রুশকালস অ্যালগরিদম, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম, ঠিক আছে? এখানে যে প্রিমস অ্যালগরিদম এবং ক্রুশকালস অ্যালগরিদম এই দুটো তোমরা করে আসছো, ডিসক্রিট ম্যাথে করে আসছো। সো এটা খুব সহজ হয়ে যাবে। আমরা শুধুমাত্র এখানে ন্যাপস্যাক প্রবলেমও মোস্ট প্রবাবলি তোমরা ডিসক্রিট ম্যাথে করে থাকতে পারো, যদি করেও থাকো সমস্যা নেই, আমরা এখানে আবার রিভাইজ দিব যেহেতু আমাদের সিলেবাসে আছে। গ্রিডি মেথডে আমরা এই অ্যাপ্লিকেশনস গুলো দেখবো। অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারেই আসলে খুব আমি আগে প্রথমেই বলেছিলাম যে অ্যালগরিদম ডিজাইনের বইটাও ছোট করে করা আছে এবং খুব লিমিটেড পড়া আমাদের। ডেফিনেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কিছু অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনসের মধ্যে কি থাকবে? একটা এক্সাম্পল থাকবে, আর হচ্ছে তোমার অ্যালগরিদম থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল আউটলাইন। তাহলে প্রথমে আমরা আসি গ্রিডি মেথডের ডেফিনেশন। একটু পড়ে ফেলো ডেফিনেশনটা কি লেখা আছে। গ্রিডি মেথড, গ্রিডি মেথডের বাংলা করলে যেটা আমরা গ্রিডি মানে জানি লোভী, লোভী একটা মেথড, গ্রিডি মেথড। গ্রিডি মেথডের ডেফিনেশনে লেখা আছে an algorithm which always takes the best immediate or local solution while finding an answer. Greedy method, an algorithm which always takes the best immediate or local solution while finding an answer. Greedy algorithms will always find the overall or globally optimal solution for some optimization problems, but may find less than optimal solution for some instances of other problems.
এই যে এতগুলো কথা আমরা সেটা সম্পর্কে একটু সহজে বোঝার চেষ্টা করব। দেখো, আচ্ছা, এখানে লেখা আছে অ্যাডভান্টেজ। Greedy algorithm works first when they work. Simple algorithm easy to implement. Disadvantage আছে short term solution disastrous in the long term এবং hard to prove correct. ঠিক আছে, এক্সাম্পলে দেখবো আমরা ন্যাপসেক প্রবলেম, প্রিমস অ্যালগরিদম, ক্রুশকাস, ডাইস্ট্রা বা সিঙ্গেল সোর্স যেটা। তাহলে প্রথমে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে ফিজিবল সলিউশন, অপটিমাল সলিউশন। কেন? কারণ এই যে আমরা যখন গ্রিডি মেথডের এখানে কথা বলেছি না, ডেফিনেশন দিচ্ছি, তখনই এখানে অপটিমাইজেশন প্রবলেম আসছে, অপটিমাল প্রবলেম সলিউশনের কথা আসছে। তাহলে আমরা প্রথমেই দেখে আসি অপটিমাল সলিউশন কি, ফিজিবল সলিউশন কি। ঠিক আছে, তাহলে ফিজিবল সলিউশন, এনি সাবসেট that satisfies some constraints, T হবে এখানে একটা, constraints is called a feasible solution. তাহলে feasible solution কি, any substrate that satisfies some constraints is called feasible solution. Optimal solution হচ্ছে a feasible solution that either maximize or minimize a given objective function is called a optimal solution. আবার একটু পড়ে নাও তোমরা। Constraints satisfy some constraints. ঠিক আছে, তাহলে এখানে দেখো ফিজিবল সলিউশন কি, অপটিমাল সলিউশন কি। খুব সহজে কথা হচ্ছে, যখন আমাদের সামনে একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে, আমরা সেই প্রবলেমের অনেকগুলো সলিউশন পেতে পারি। ঠিক আছে, একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যেতে পারে। যতভাবে সলভ করা যেতে পারে সবগুলোই হচ্ছে ওই প্রবলেমের রেসপেক্টে তার ফিজিবল সলিউশন। এনি সাবসেট that satisfies some constraints is called a feasible solution. ক্লিয়ার কথাটা? যে একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যেতে পারে, যতভাবে সলভ করা যেতে পারে সবই হচ্ছে তার ফিজিবল সলিউশন। আমি যেমন গত কোনো একটা ক্লাসে বলেছিলাম যে একটা প্রবলেম যখন অনেক সলভ করছি, একটা সহজ এক্সাম্পল আমি দিয়েছিলাম যে আমি কোথাও যেতে চাই, সাপোজ আমি মিরপুর থেকে কলেজে ধানমন্ডি যেতে চাই। এখন মিরপুর থেকে ধানমন্ডি যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে। আমি ক্যান্টনমেন্ট দিয়ে যেতে পারি, আমি 1 নাম্বার দিয়ে যেতে পারি, আমি কাজীপাড়া শেওড়াপাড়া দিয়ে যেতে পারি, আমি ঘুরে উত্তরা দিয়ে ওদিক দিয়ে ঘুরে বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারি। সহজ কথা হচ্ছে, যতভাবে আমি মিরপুর থেকে ধানমন্ডি সিটি কলেজে যেতে পারি সবই হচ্ছে তার ফিজিবল সলিউশন। এর মধ্যে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম রেজাল্ট দিবে বা মিনিমাম রেজাল্ট দিবে, ম্যাক্সিমাম মিনিমাম কি হতে পারে, যে সবচেয়ে কম ভাড়া লাগবে অথবা সবচেয়ে কম সময় লাগবে, ডিপেন্ড করবে আমার প্যারামিটারটা ডিপেন্ড করবে আমার এনভায়রনমেন্টের উপরে, যে আমি কখন কথা বলছি, আমি কি তাড়াহুড়ার সময় বলছি যে কম সময়ের কথা বলছি, টাকা বেশি নিচ্ছে কম সময় লাগছে, বা বেশি সময় কম টাকা, কোনটাকে আমি আমার অবজেক্টিভ হিসেবে চিন্তা করছি। ঠিক আছে, তাহলে যেই ফিজিবল সলিউশনটা আইদার ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ এ গিভেন অবজেক্টিভ ফাংশন, তাকে বলা হবে অপটিমাল সলিউশন। ওকে, যেমন আমি যদি বলি যে আমি কিছু টাকা নিয়ে বাজারে গেলাম বাজার করতে, সাপোজ। এখন বাজারে যখন বাজার করতে গিয়েছি, আমার অনেক কিছু, আমি সেই টাকাটা কিভাবে খরচ করব, আমি কম পরিমাণ আইটেম নিতে পারি, টাকা খরচ হয়ে যাবে যেগুলো দাম বেশি অথবা ভ্যালু বেশি, অথবা হতে পারে যে আমি আইটেম বেশি নিলাম কিন্তু প্রাইস কম, সেভাবেও আমি আমার বাজারটা কমপ্লিট করতে পারি। তাহলে ডিপেন্ড করছে আমার অবজেক্টিভের উপর, কি আমি কি বেশি আইটেম চাচ্ছি, কম ভ্যালুর বেশি আইটেম, না কম বেশি ভ্যালুর কম আইটেম, তাহলে সেটা হচ্ছে আমার অপটিমাল সলিউশন। তাহলে কোনো একটা প্রবলেমে যতভাবে প্রবলেমটাকে সলভ করা যায় সবই হচ্ছে ফিজিবল সলিউশন। তার মধ্যে যেটা বেস্ট রেজাল্ট দিবে, সে বেস্ট রেজাল্ট হতে পারে ম্যাক্সিমাম, হতে পারে মিনিমাম। তাহলে সেটা হচ্ছে, যেমন ম্যাক্সিমাম যদি বলি প্রফিট, অথবা মিনিমাম যদি বলি টাইম, সময় কম লাগবে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে আমার অপটিমাল সলিউশন। আর যদি বলি যে ভ্যালু বেশি লাগবে, ম্যাক্সিমাম কত টাকা লাগছে, বা ম্যাক্সিমাম ভ্যালু কত, প্রফিট কত, সেটা হচ্ছে আমার অপটিমাল সলিউশন। ফিজিবল সলিউশন, অপটিমাল সলিউশন। এবার আমরা আসি আবার ডেফিনেশনে। দেখো, an algorithm which always takes the best immediate or local solution while finding an answer.
একটা অ্যালগরিদম আমরা এমনভাবে যে একটা মেথডটা জেনারেট করব যেন সামনে বেস্ট যেটা মনে হবে, ইমিডিয়েট মনে হবে যে হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট সলিউশন ফর মাই প্রবলেম, সে অথবা লোকাল সলিউশন, কোনো একটা অ্যান্সার যখন সলিউশন খুঁজে বের করতে যাচ্ছি আমার প্রথমেই যেটা মনে হবে যে হ্যাঁ এটা মনে হয় বেস্ট, আমি কিন্তু লং রানে চিন্তা করছি না, সেটা যদি আমরা পিক করি, সেটাই যদি আমরা অপটিমাল সলিউশন হিসেবে আমাকে কনসিডার করি, সেটাই হচ্ছে আমার গ্রিডি মেথড। এই কারণে লোভী বলা হচ্ছে, অর্থাৎ সামনে যা পাচ্ছে তাই নিয়ে নিচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ দিস উইল বি দ্য বেস্ট সলিউশন, I will take it. So that's the optimization solution for some optimization problem. যা কিনা but may find less than optimal solution for some instances of other problems. যা কিনা মনে হতে পারে অন্য কোনো ইনস্টেন্সের জন্য বা অন্য কোনো প্রবলেমের জন্য less than optimal solution. So greedy method কি করবে, ইমিডিয়েট অথবা লোকাল সলিউশন যেটাকে বেস্ট মনে হবে সেটাকেই পিক করবে, সেটাকেই অপটিমাল সলিউশন হিসেবে ট্রিট করবে, যা কিনা লং রানে ঠিক নাও থাকতে পারে। এই কারণে বলা হচ্ছে এটা খুব সিম্পল একটা greedy. First when they work, simple algorithm easy to implement, but greedy algorithm don't always work, অর্থাৎ short term solution disastrous in the long term এবং hard to prove correct. আসলে আমি এটা নিলাম যেটা কি ঠিক আছে কিনা সেটা প্রুফ করা একটু হার্ড হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিডি অ্যালগরিদমের ডেফিনেশন এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। গ্রিডি অ্যালগরিদমের যে অ্যাপ্লিকেশনস গুলো আছে আমরা দেখব তা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম, প্রিমস অ্যালগরিদম, ক্রুশকালস অ্যালগরিদম, ডায়াক্সট্রা অ্যালগরিদম। এখন এখানে ন্যাপস্যাক প্রবলেম, প্রিমস এবং ক্রুশকালস, প্রিমস, ক্রুশকালস, ডায়াক্সট্রা, ন্যাপস্যাক এগুলো সবই তোমরা মনে হয় ডিসপ্লেতে পড়েছো। যদি পড়ে থাকো তাহলে খুব ইজি হয়ে যাবে, আমাদের বেশি সময় লাগবে না শেষ করতে। আমরা যদি না পড়ে থাকো তাহলেও সমস্যা নেই, আমরা এখানে এক্সাম্পল এবং অ্যালগরিদম আকারে দেখব এবং এখানে আমরা ফিজিবল অপটিমাল সলিউশন বলেছি। তাহলে এই আজকে আমরা এইটুকুই দেখব। কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করে দেব। ওকে, তাহলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।